কি হয়েছিল মা? কথাগুলো বলে ইরা ইসমামের দিকে তাকিয়ে হেসে দিল। ইসমাম মুখ ঘুরিয়ে বসে রইল। ইসমাম কি যেন চিবোচ্ছে। আমি ভাবলাম কি হতে পারে, ছোট একটা বাচ্চা কি খাচ্ছে বুঝতে পারলাম না। তারপর আমি হঠাৎ একটা বিশ্রী গন্ধ পেলাম। তারপর কাছে গিয়ে দেখলাম ইসমাম পটি করে দিয়েছে। তারপর আমার হঠাৎ সন্দেহ হলো ব্যাপারটা কি। তারপর তার মুখের ভেতরে হাত দিতেই দেখি সেই এক খাবলা পটি নিয়ে মুখে দিয়েছে। মনের আনন্দে তা খাচ্ছে। ইয়াক থুকছি। আপনি এগুলো খেয়েছেন? এই জন্যই তো বলি মুখ দিয়ে এমন কর্কশ কথা কেন বের হয়। কি আম্মু, তুমি এই ঘটনা ওকেও জানিয়ে দিয়েছ? এখন আমাকে জ্বালিয়ে মারবে? পটে খেয়েছে তো কি হয়েছে? আগে ভাগে পটে খেয়েছে বলে ব্রেন শার্প হয়েছে। থাক, অমন বুদ্ধিমান হওয়ার কোনো ইচ্ছে নেই। লোকের স্বামী বিড়িখোর হয় শুনেছি, আর আমার স্বামী তো দেখছি গুখোর। একদম উল্টো পথে বলবে না। পরে জানিস কি হয়েছে? আমি হাত দিয়ে বের করতে চাচ্ছি, তখন সে বলে, মিত্তি না না, অনেক জোর করে বের করেছিলাম, তাও কিছুটা খেয়েছিল। ইরা হাসলো। আজরা অট্ট হাসিতে ফেটে পড়ছে। আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে ইরার কোলে মাথা দিয়ে বিছানায় চড় থাপ্পড় দিয়ে চলেছে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি এসেছে। ইসমাম সেই হাসি দেখে মুগ্ধ হলো। আজরাকে কত প্রাণবন্ত লাগছে। তার ইজ্জত গেছে যাক, আজরা তার বিনিময়ে হেসেছে, তাই অনেক। রাতে আজরা বারান্দায় গিয়েছে। টিয়া পাখিটাকে বেশ কিছু কথা শেখানোর চেষ্টা করছে, কিন্তু পারেনি। সে কথা বলার মধ্যে শুধু একটা কথাই বলে সারাক্ষণ, আজরোজ আজরোজ। আজরাকে দেখলে কথা বলে, এখনো তাই বলছে। ইসমাম আজরাকে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো, তারপর তার কাঁধে চুমু খেলো। এই ছি ছি, নোংরা লোক, এখান থেকে সরে যান। পটি মুখে আমার চুমু খাচ্ছে, ছি। এমন ভাব করছে যেন আগে খাওনি। আপনাকে দেখলে গা গিন গিন করছে, আমার পটি করছি। আমি বুঝতে পেরেছি তো। এখন তুমি সারা জীবন আমাকে এটা নিয়ে খোঁটা দিবে। আম্মু বলার মতো আর কথা বেরো না। এই আপনি যে সুন্নতে খাতনার কাহিনীর কথাটা বলেছিলেন, ওখানে কি বিশেষ কিছু হয়েছিল নাকি? না, কিছু হয়নি। একদম চুপ থাকো। আপনার সুন্নতে খাতনাতে হয়তো আমিও ছিলাম, কিন্তু আমাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। নিশ্চয়ই বিশেষ কিছু হয়েছিল। আমি মা থেকে পরে জেনে নেব। একদম আমার আম্মুকে এসবে টেনে আনবে না। আনলে কি করবেন? আর না হলে ইয়াকুব ভাইয়া বা নাবিল ভাই থেকে জেনে নিব। আশেপাশে আমার অনেক চর আছে, আপনি কিছুই করতে পারবেন না। এখন তো তোমাকে পটি মাখা মুখে আরো চমু খাবো। জাস্ট ওয়েট বেব। ইসমাম আজরাকে একই সাথে শুশুরি আর সমান তালে চুমু দিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে পাখিটা বলে উঠল। পাখির এই কথা শুনে দুজন স্তব্ধ হয়ে গেল। এত জোরে জোরে বলছে কেন? পাশের ঘরে তনিমা ইয়াকুবও আছে, তারাও নিশ্চয়ই শুনে ফেলেছে। এই পাখি চুপ চুপ। আজরুস, আমি খুব বিপদে পড়েছি তোমার জন্য। আপনার জন্য আমার বিপদ। যেখানে সেখানে আপনার এইসব শুরু হয়ে যায়। আজরা হনহনিয়ে ঘরের ভেতরে চলে গেল, তার পিছু পিছু ইসমাম। এ আজরুস দাঁড়াও। পটি মাখে তোমাকে আরো চুমু দাও বাকি। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। নীরব কফিতে চুমুক দিচ্ছে। নীরব মনে হয় বৃষ্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু তার সামনে বসে থাকা রমণী চোখ মুখ কুঁচকে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। কি, তোমার জন্য আরেক কাপ কফি অর্ডার করব? না, কোনো দরকার নেই। ইতোমধ্যে 4 কাপ খাওয়া শেষ। বৃষ্টির আমার নামই নিচ্ছে না স্যার, আমি ভীষণ বিরক্ত। বিরক্ত হওয়ার কি আছে? বৃষ্টি তো সুন্দর জিনিস, সমস্যা নেই। যে পর্যন্ত তোমার অ্যাসাইনমেন্ট না লেখা শেষ হচ্ছে আমরা এখানে বসেই আছি। বৃষ্টি বিরক্তকর না, আমার কাছে তো অনেক ভালো লাগে। আগে বৃষ্টি হলে স্বস্তি লাগতো, এখন কেন জানি স্বস্তিটা হারিয়ে গিয়েছে। শোনো অস্তিত্ব, সেটা আপেক্ষিকতার ব্যাপার। তোমার সময়টা ভালো যাচ্ছে না, তাই হয়তো বৃষ্টিকে ভালো লাগছে না। যখন সময় ভালো যাবে তখন বৃষ্টিও ভালো লাগবে। এই ধরনের শুক্রবার সকালে প্রচণ্ড গরমের মধ্যে যদি বৃষ্টি হয়, তোমার ভার্সিটিতে যাওয়া দরকার হবে না, বা যে স্কুলে পড়ে তার স্কুলে যাওয়া লাগলো না, তার কাছে তখন বৃষ্টিটা খুবই আনন্দের হবে। সকালে ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। কিন্তু তুমি যদি আবার কাজের দিনের সকালে বৃষ্টিতে পাও, তাহলে তোমার কাছে বিরক্ত লাগবে। আমাদের এই ঘটনাগুলো সময়ের আপেক্ষিকতার প্রবাহিত হয়। ফিজিক্সের অপরৈখিকতার তথ্য পড়েছ না তেমন? আপনি কি সুন্দর করে জিনিসটা বোঝালেন। আমি যাকে বুঝলাম সে আগে থেকে অনেক সুন্দর বুঝতে পারে।
তাই সে বিষয়টা এত সুন্দর করে বুঝতে পেরেছে। যারা জিনিস বুঝতে পারে তাদেরকে বুঝিয়ে মজা আছে। বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নীরব প্রিয়াকে রিক্সা করে তাদের হোস্টেলের মূল ফটকের সামনে নামিয়ে দিল। প্রিয়া হাসি মুখে নীরবকে বিদায় জানালো। প্রধান ফটকের দিকে তাকাতেই দেখলো একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। চাচা তুমি? বৃষ্টিতে তো ভিজে গিয়েছো, ভেতরে গিয়ে বসো। ভিতরে বসতে দিলি কোথায়? তুই নাকি বলেছিস তোর বাসার বা কোনো আত্মীয় স্বজন এলে বসতে না দিতে। হ্যাঁ বলছি, সেটার একটা কারণ আছে, ভেতরে আসো বলছি। প্রিয়ার চাচার প্রতি কিছু হলেও শ্রদ্ধাবোধ আছে। প্রিয়াকে তার বাবা মাত্র 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তার চাচার কাছে। তার চাচা নিঃসন্তান ছিল। তারা ভেবেছিল প্রিয়াকে লালন পালন করে বড় করবে, কিন্তু প্রিয়া সেখানে থাকার 2 বছরের মাথায় তাদের চাচা চাচির একটা ছেলে সন্তান হলো। তারপর থেকে প্রিয়ার প্রতি অবহেলা শুরু হলো। আর 1 বছর যাওয়ার পর প্রিয়া তাদের বাড়িতে কাজের লোক হয়ে রয়ে গেল। তবুও প্রিয়ার চাচার তার প্রতি একটু দয়া মায়া তো ছিল। তিনি প্রিয়ার পড়ার খরচ চালাতেন। অনেক কষ্টে মানুষ হয়ে আজকে এই পর্যন্ত পৌঁছেছে। তার প্রতি কৃতজ্ঞতা বোধ আছে। যে ছেলেটার সাথে আসলি সে কি তোর প্রেমিক? আস্তাগফিরুল্লাহ, স্যার হয় আমার। তার সাথে পড়া সংক্রান্ত কিছু জরুরি কথা ছিল। তিনি আমাকে রিক্সা করে বাড়ি পৌঁছে দিয়েছে। এ সময় রাস্তায় কাদা বৃষ্টি, আমি আসতে পারবো না, সেজন্য। তুই তোর বাবাকে বিয়ের জন্য মানা কেন করেছিস? এটা কেমন কথা? তুমি কি কিছু জানো না? সম্বন্ধটা মামির পক্ষ থেকে এসেছে। দেখ, তোর বয়স হয়ে যাচ্ছে, এমন মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। তার থেকে ভালো না তুই একটা সেটেল লোক দেখে বিয়ে করে নে। সেটেলড? সে আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, তার আগের পক্ষের সন্তানও আছে এবং তার মারধরের কারণে তার স্ত্রী মারা গিয়েছে। ডেঙ্গু সম্পূর্ণ একটা বানোয়াট কথা ছিল। এমনকি সে আমেরিকায় থাকবে, এখানে বউ রেখে চলে যাবে। দেখ না, দিনকাল ভালো না। সেটা আমিও জানি, দিনকাল ভালো না। তবে এখন আমার দিনকাল যেমন যাচ্ছে চলে যাচ্ছে। এমন একটা লোককে বিয়ে করলে আমার দিনকাল আরও খারাপ যাবে। তোর কি কোনো পছন্দ আছে? প্রিয়ার চোখ দিয়ে জল চলে এলো। ক্লান্তির রেশ টেনে বলল, না, আমার কোনো পছন্দ নেই। এই কথাটা আমি বলতে বলতে ক্লান্ত। আমার কোনো পছন্দ নেই। আমি শুধু জীবনে একটু শান্তিতে থাকতে চাই। হাসি আনন্দ ঝগড়া বিবাদের মধ্যে দেখতে দেখতে আজরা ইসমামের জীবন থেকে 8টি মাস কত হয়ে গেল। তাদের প্রথম বিবাহ বার্ষিকী অনেক আগেই পেরিয়ে গেছে। ইসমাম বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ফটো অ্যালবাম গিফট করেছে। ফটো অ্যালবামের মধ্যে ইসমাম আজরার অনেকগুলো ছবি এবং ছবি জড়িত তার অনুভূতিগুলো লিখেছে। সেখানে আজরার প্রায় 1000 খানেক ছবি ছিল। নিজেই ভেবে পেল না এত ছবি কখন তুললো। এর মধ্য থেকে আজরার সবচেয়ে মন কেড়েছে একটা ছবি, যেখানে আজরা ঘুমন্ত অবস্থায় ঠোঁট উল্টে ছিল। তার চুলগুলো এলোমেলো, তেলতেলে ত্বক, মুখ থেকে কিছুটা লালা গড়িয়ে পড়ছে। ইসমাম নিজের কথাগুলো কিছুটা এমন লিখেছিল। পৃথিবীতে একটা মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তার ভালোবাসার মানুষগুলোর কাছে সে সবসময় ছোট আর আদরে থাকে, এবং তাদের সবচেয়ে সাধারণ আর বাজে রূপটাই তার কাছে ধরা দেয়। আজরুস আমার কাছে ঠিক তেমন। ঘুমন্ত আজরুসের সৌন্দর্যের তুলনা হয় না। আমি প্রতিদিন জেগে ভোরের আবছা আলোয় যে আজরুসকে দেখি, রাতের আধারে ঠিক একই আজরুসকে দেখি। আমার ভালোবাসা আমার একান্ত ব্যক্তিগত নারী। তাকে ঘুমন্ত অবস্থায় যতটা সুন্দর লাগে, জাগ্রত অবস্থায় ঠিক ততটাই সুন্দর লাগে। তার সৌন্দর্যের কখনো কোনো হেরফের হতে পারে না। এটা শুধু বুদ্ধি পাওয়ার মতোই। একটা সূর্যমুখী যখন প্রথমে নিজের গুটি কয়েক পাপড়ি ছড়িয়ে নিজেকে প্রস্ফুটিত করে, তখন সূর্য তার দিকে যেমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তেমনি সূর্যমুখীর সেই ফুলটা নিজস্ব সব পাপড়ি মেলে যেদিন মূর্ছা যায়, সেদিনও ঠিক তেমনই মুগ্ধভাবে তাকিয়ে থাকে। তেমনই আজরুসের রূপেরও কোনো পরিবর্তন হবে না। যেদিন তার এই সমস্ত রূপ মূর্ছা যাবে, সেদিন ইসমাম সাদা ফার্সি তার দিকে একই মুগ্ধতার দৃষ্টিতে তাকাবে। আকাশের সূর্য তো দিন শেষে অস্ত যায়, তখন তার আলোকে লুকিয়ে ফেলে, কিন্তু সূর্যমুখী তার অপেক্ষায় থাকে। আজরা মাঝে মাঝে সেগুলো বের করে পড়ে। আজরার এই পৃষ্ঠা কয়েকবার পড়া হয়ে গিয়েছে।
যতবারই পড়েছে মুগ্ধতায় চোখে জল এসেছে। ইসমামের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আদ্রা ইসমামের স্পর্শ, গন্ধ, পায়ের আওয়াজ, উপস্থিতি সবকিছুর সাথে পরিচিত। ইসমাম ঘর্মাক্ত শরীর নিয়ে বাইরে থেকে এলো। আদ্রা অ্যালবামটা তাড়াতাড়ি আলমারিতে লিখে চোখ মুছে উঠে বসলো। আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। ঠিক আছে। আজরা ইসমামের জন্য বেলের শরবত নিয়ে এলো। ইসমাম এক চুমুকে সম্পূর্ণ শেষ করলো। তারপর উঠে এসে আজরার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিয়ে বলল। শরবতে মিষ্টি কম হয়েছিল, এখন ঠিক আছে। আজরা মুচকি হাসলো। এটা ইসমামের প্রতিদিনকার অভ্যাস। ইসমাম ফ্রেশ হয়ে নিচে গেল। তার বাবা সালমান ফার্সি বসে বসে ম্যাগাজিন পড়ছিল। ইসমামের মা তাকে এক কাপ চা দিল। আরে ইসমাম যে, কেমন আছো? তুমি ম্যাজিক্যাল গার্লকে চিনো? জি, ভালো মতোই চেনে। এই, তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে কি করছো? স্যার, আমরা আসি। কি ব্যাপার ইসমাম, ম্যাজিক্যাল গার্ল কি হয়? এই নীরব স্যার তোমাকে কি করে চেনে? আর ম্যাজিক্যাল গার্ল কেন ডাকে? হ্যাঁ, আরে ছাড়ুন, সবাই দেখছে। রাত প্রায় 2:30 বাজে। তনিমার 9 মাস চলছে, তাই পেটটা অনেক বড় হয়েছে। আজকাল সে প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্ন দেখলে ইয়াকুব উঠে তার হাতে পায়ে মালিশ করে দেয়, তাকে কবিতা গল্প পড়ে শোনায়। বেচারা ভালো ঘুম হচ্ছে না আজকাল, তবুও চেষ্টা করছি আমার খেয়াল রাখার। কিউট। তনিমা উঠে বসলো। হঠাৎ পেটে কেমন একটা ব্যথা অনুভব করছে। পাশে রাখা গ্লাস থেকে পানি খেলো। একটু আগেই সে উঠেছিল, তার পায়ে পানি এসেছে। ইয়াকুব তার পায়ে ম্যাসেজ করে দিয়ে ঘুমিয়েছে, বেশিক্ষণ হয়নি। হঠাৎ তার কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ ইয়াকুবের ঘুম পাতলা করলো। সে শোয়া থেকে উঠে গেল। কি হয়েছে? এই জান, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছি, আজকে আবার দুঃস্বপ্ন দেখেছি, তাই একটু ঘাবড়ে গিয়েছি। ইয়াকুব তনিমার কপালে একটা চুমু দিল। তুমি অনেক স্ট্রেস নিচ্ছ জান। কিসের এত ভয়? আমি আছি তো। এই আমার দিকে তাকাও। সবসময় এত সিরিয়াস হওয়া উচিত না। আছো তো, কাছে আসো। এখন শান্তি লাগছে। আমার শান্তি তুমি। আমার সুন্দরী বউ, জানো কাজ কারবার রেখে সবসময় তোমাকে দেখতে ইচ্ছে করে। সব সময় একটা জিনিস কাছে থাকলে ভালো লাগে না, হালকা দূরত্বে বেশি গুরুত্ব বাড়ে। ইয়াকুব তনিমাকে জড়িয়ে ধরল। তনিমার সারা গা ঘামে ভিজে গিয়েছে। তুমি ঘামে ভিজে গিয়েছো? আমি তোমার জন্য আরেকটা জামা আনছি। না, কোনো দরকার নেই। দরকার আছে। ইয়াকুব উঠে গেল, বালতিতে করে পানি নিয়ে এলো। তারপর তনিমার হাত পা ঘাড় গলা মুছিয়ে দিল, তাকে আর একটা কাপড় পরিয়ে দিল। তনিমার এখন একটু আরাম লাগছে। ইয়াকুব তাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তনিমা গুটিসুটি হয়ে তার বুকে শুয়ে রইল। সকাল হয়েছে। তনিমা বহু কষ্টে ইয়াকুবের সাহায্যে নিচে নামলো। তার পেটে এখনো ব্যথা করছে, কিন্তু সে কাউকে বলেনি। বিশেষ করে সে ইয়াকুবকে বলতে চায় না। সে অনেক বেশি চিন্তা করে এইসব বিষয় নিয়ে। এরা বললেন, কি ব্যাপার, তুই নিচে কেন এসেছিস মা? তোকে নিচে আসতে নিষেধ করছি না। উপরে ভালো লাগছিল না, তাই নিচে এসেছি। ওপর থেকে আজরা ইসমাম নামলো। আজরা দৌড়ে গিয়ে তনিমাকে ধরলো। আরে মহতারমা, ধীরে ধীরে। ইয়াকুব ভাইয়ের জীবন আপনি। এ কি, তোমার গাটা এমন গরম কেন ভাবি? জানি না, কোনো কারণে হয়তো গরম। আমার মনটা যেন কেমন আনচান করছে আজকে, ভালো লাগছে না কিছু। আজকে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে ইরাবতী, তুমি এত টেনশন কেন নাও? তুই মা হলে তারপর বুঝতে পারবি, বিচ্ছুগিরি ছুটে যাবে। এই কথা বলার পর ইসমাম ভ্রু উঁচিয়ে আজরার দিকে তাকালো। আজরা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। ইসমাম বিষয়টা বেশ উপভোগ করলো। ইয়াকুব বলল, আমি কোনো রিস্ক নিতে চাই না। বিকেলে এসে ডাক্তারের কাছে যাব আমরা। দুপুরে বাড়ি নিস্তব্ধ। একটু আগে ইয়াকুবের সাথে তনিমার কথা হয়েছে, কেন যেন হঠাৎ করে মনে পড়ছিল, তাই সে কল দিয়ে বসলো। ইয়াকুব শত ব্যস্ততার মাঝেও সবসময় তার কল রিসিভ করে। দুপুরে ঘুমানোর পর পেটে যেন কেমন ব্যথা অনুভব করছে। ব্যথাটা অনেক তীব্র হয়েছে। কি ব্যাপার, এখন কেন ব্যথা হচ্ছে? বাবু আসার সময় তো এখন হয়নি। তনিমার সারা শরীর ঘেমে গিয়েছে। সে পেটে হাত দিয়ে ধীরে ধীরে নিচে নামলো। হঠাৎ করে ব্যথা তীব্র হলো। আজরা সানা হাতে কাপড় নিয়ে নিচে নামছিল। তনিমা হঠাৎ পেটে হাত দিয়ে যন্ত্রণাবোধ শব্দ করা শুরু করলো। সানা দৌড়ে গেল, তখনই দরজায় কেউ কলিং বেল বাজালো। আজরা বলল, ভাবি, কি হয়েছে? কি হয়েছে তোমার?
এই নাজিফ আপা, জলদি গিয়ে দরজা খোলো। নাজিফা দরজা খুলল, দেখলো ইসমাম আর সালমান সাহেব এসেছেন। ইসমাম ভাবির পেটে ব্যথা হচ্ছে, সম্ভবত বাবু আসার সময় হয়ে গিয়েছে। জলদি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কি বলছো? এখনো তো সময় হয়নি। হয়তো প্রিমেচিওর ডেলিভারি হবে। সানা চিৎকার করে তার মাকে ডাকলো। সানা বলল, ভাবি চোখ খোলা রাখো। পেটের মধ্যে তনিমার বাচ্চার পজিশনের পরিবর্তন হয়েছিল, যার কারণে ডাক্তাররা তাকে সি সেকশনের পরামর্শ দিয়েছে। অপারেশন থিয়েটারের বাইরে ইয়াকুব পায়চারি করছে, তার সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ছড়ছে। নাবিল তাকে সাহস জোগানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না স্থির থাকতে। নাবিল রে, আমার তনিমার কিছু হয়ে গেলে আমি মরে যাব। কিছু হবে না ভাইয়া, চিন্তা করো না, সব ঠিক হবে। ডক্টর কোনো ক্ষতির আশঙ্কা করেনি, তুমি নিশ্চিন্ত থাকো। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। একজন মহিলা নার্স এসে বলল, আলহামদুলিল্লাহ নার্স, আমার স্ত্রী কেমন আছে? আমি কখন দেখতে পারবো? সবাই এসে ইয়াকুবকে জড়িয়ে ধরলো। ইসমাম তার পিঠে চাপড় মেরে বলল, অভিনন্দন, বাবু হয়েছ। এখন কিন্তু অনেক দায়িত্ব। স্বামী হিসেবে এতদিন যা করেছ, এখন তার 3 গুণ করতে হবে। আনন্দে ইয়াকুবের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইরা আর সালমানকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আব্বু শুনেছ, আমার মেয়ে হয়েছে, ফুটফুটে রাজকন্যার বাবা হয়েছি। হ্যাঁ বাবা, আমি আর তোর বাবা আজকে অনেক খুশি। আয় বাবা, বুকে আয়। কিছুক্ষণ পর ইয়াকুবকে কেবিনে ঢুকতে দেওয়া হলো। দুর্বল তনিমা ঘুমোচ্ছে। ইয়াকুব তার কপালে একটা চুমু খেলো, তারপর মেয়েকে কোলে তুলে নিল। ছোট্ট বাচ্চাটাও ঘুমোচ্ছে। তোমার মা ঝগড়া করলে তুমি কিন্তু বাবার পক্ষে কথা বলবে। আম্মু, আব্বু তোমাকে অনেক ভালোবাসে, তবে তোমার আম্মুর থেকে একটু কম। তনিমা মাত্র ঘুম থেকে উঠেছে। বাড়ির সবাই কেবিনে দাঁড়িয়ে আছে। তাকে আরো 2 দিন পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। বাচ্চা এখনো ইয়াকুবের কোলে আরাম করে ঘুমোচ্ছে। আজরা ইসমাম তো রীতিমতো ঝগড়া করছে। দেখো, আমিও চাচা হই, ভাইয়ের আপন ভাই। বাবুটা আমার রক্ত, ভাইয়ের মেয়ে মানেই আমার মেয়ে। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, তাই ওকে আমি আগে করে নেব। ইস, বললেই হলো। চাচা আপন পরাণ বাঁচা, এখান থেকে দূরে সরে যান। কিসের চাচা? আমি ওর ফুপি হই, আর এখনো কাকিমণি। আগে আমি নেব। তনিমা ভাবির সাথে সারাদিন আমি থাকতাম। সারাদিন আমি কত গল্প করেছি আমার পুচকির সাথে। এসেছেন চাচা ভাঙা খাঁচা হতে। আমি ফুপি, সেই হিসেবে বাবুকে আগে আমিই নেব। সেই আমি হিসেবে তো আমিও বাবুর চাচা এবং ফুফু একসাথে হই না? তো আমি আগে করে নেব। একদম না, আপনাকে কোলে নিতে দেওয়া যাবে না। আপনি গুখোর, আমি বাবুর বান্ধবী হই। তনিমা মুগ্ধ নয়নে এত আয়োজন দেখছে, যেন একটা প্রশান্তির হাওয়া আর কোমল স্নিগ্ধ রোদ একসাথে তাকে ছুঁয়ে দিল। সানা হাত উঁচিয়ে বলল, কাম ডাউন, হাফ মেন্টাল অ্যান্ড আজরুস। আগে আমি কোলে নেব। বলেই একরকম ছবিরে ইয়াকুব থেকে সানা বাবুকে কোলে নিয়ে নিল। আজরা ইসমাম ঝগড়া ছেড়ে সেদিকে হতভম্ব হয়ে তাকালো। ভাই, এটা কি করলে তুই? যা করলাম তোমরা দেখলেই তো। এখন বাবু আমার কোলে থাকবে। তনিমা হেসে দিল। তার জীবনের শ্রেষ্ঠ একটি দিন হচ্ছে এটা। মনসুর সাহেব এসেছেন। নাতনির গলায় স্বর্ণের চেন পরিয়ে দিলেন। তানিশা তনিমার কানে ফিসফিস করে বলল, আমার একদিন আগে বিয়ে করে এত আগেই বাচ্চার মা হয়ে গেলি? আমি তো 7 মাস পিছিয়ে গেলাম। তুইও? তোকে বলতে এই দিনটাই বেছে নিলাম। বাচ্চাটা খুব আদরে হয়েছে, একদম নাদুস নদুস। নাবিল বলল, পুচকি পুরো দেখতে ইয়াকুব ভাইয়ের মতো হয়েছে। বিশেষ করে নাকটা দেখো না, নাকটা ইয়াকুব ভাইয়ের ডিটো। সবাই পালাক্রমে কোলে নিল। নাবিল ফিসফিস করে ইয়াকুবের কানে বলল, ভাবি সারাদিন তোমাকেই দেখছে, তাই তো ইয়াকুবের ফিমেল বাসন ঘরে এসেছে। ইয়াকুব লজ্জায় লাল হয়ে গেল। রাতে আজরা ইসমাম পাশে চলে এলো। আজরা ফ্রেশ হয়ে এসে চুল মুছতে ব্যস্ত। সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করার কারণে গা থেকে কেমন একটা হাসপাতালের গন্ধ আসছে। ইসমাম গামছা নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকাতে শুকাতে বলল, আমার তো 25 বছর হয়ে গেল। 26 হওয়ার আগে অ্যাটলিস্ট বাবার সুসংবাদটা তো জানতে পারি, তাই না? আহারে ইসমাম ভাই, আপনার স্বপ্ন দেখি আকাশ চুম্বি। ভাই বলবে না? 2টা থাপ্পড় লাগিয়ে দিব, বলে দিলাম। ভাই বললে কেমন মামা মামা ফিলিং আসে। আমি শ্বশুর আব্বার কোন পক্ষের ছেলে? ভাই ভাই করলে কিন্তু শ্বশুর আব্বাকে
মাথায় বন্দুক ঠেকিয়ে তোমাদেরকে বাড়িটা লিখে নেব। হ্যাঁ, তো পারলে নেন। আমি ন্যাকা মেয়ে না বলে তাড়াতাড়ি ইসমাম ডাকার অভ্যেস করে নিয়েছি। অন্য মেয়েদের দেখেছি ভাই ডেকেই কুল পায় না, এমনকি একটা বাচ্চা হওয়ার পরেও ভাই ভাই ডাকতেই থাকে। তুমি যদি ডাকতে চাও ডাকতে পারো। প্রতিদিন যতবার ভাই ডাকতে ততবার একটা করে চুমু আর একটা করে থাপ্পড় খেতে থাকবে। আজরা ইসমামের ঠোঁটে ছোট্ট একটা চুমু খেলো। ইসমামের মাথায় হাত বুলিয়ে বলল, চুমুটাই ভালো লাগে, থাপ্পড় ভালো লাগে না। থপ্পড় সে ডর লাগতা হে সাহাব। বউয়ের দেখি আমার সাথে থেকে থেকে ভালো বুদ্ধি হয়েছে। এমন রোমান্টিক বউকে আমি চেয়েছিলাম। তা আমার পটেকু ঠোঁটে চুমু নিশ্চয়ই ব্রেনে ভালো ইফেক্ট করছে। ইসমাম আজরাকে কোলে তুলে নিল, তারপর ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ওই অবস্থায় তাকে বিছানায় নিয়ে শুইয়ে দিল। আরে হাফ মেন্টাল কি করছেন কি? আপনি কি দরজা লাগিয়ে এসেছেন? হ্যাঁ, দরজা লাগিয়ে এসছে। আরে বেলজ্জা পুরুষ মানুষ, লাইট কেন বন্ধ করছেন? লাইট বন্ধ করার সময় নেই। কথা বলে ইসমাম আজরার ওপর নিজের ভর ছেড়ে দিল। একজন আরেকজনের ভালোবাসার পরশে কেটে গেল কিছুক্ষণ। তনিমাকে বাসায় আনা হয়েছে। সবাই বাচ্চাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। এরা বললেন, বাচ্চার নাম কি কেউ ঠিক করেছো? ইয়াকুব মাথা চুলকে বলল, আমি একটা ঠিক করেছি। আজরা ইয়াকুবকে কোনো দিয়ে গোতা মেরে বলল, স্মার্ট ব্রো, আগে ভাগে মেয়ের নামও ঠিক করে ফেলেছে। ইনাবা, ইয়াকুবের মেয়ে ইনাবা। মাশাল্লাহ, সুন্দর নাম হয়েছে। তবে তনিমা মামুনির সাথে মিলিয়ে একটা নাম রাখতে হবে হয়তো। সবাই বেশ ভাবনায় পড়ে গেল। ইসমাম আর আজরা আবারও ঝগড়া করছে। এবার সানাও জুটেছে তাদের সাথে। নাবিল বলল, মনে রাখলে কেমন হয়? নাবিলের দিকে সবাই তাকালো। ইসমাম বলল, ভীষণ সুন্দর একটা নাম হয়েছে। নাবিল হক চকিয়ে গেল। সানা বলল, নামটা সুন্দর লাগতো, ইনাবা তনয়া ফার্সি। আরে বাহ, তোর মতো গাধার মাথা থেকে অনেক সুন্দর একটা নাম এসছে। এই শালা, গাধা বলবি না একদম। আমি আবার তুই শালা হলাম কবে? দোলাভাই ডাকবে আদব। ইস, এসেছে আমার টেংরা মাছের মতো দুলাভাই। হ্যাঁ, তুই কি ভটকা বিলাই? আপনি আমার ভাইকে এগুলো কেন বলছেন? যাক, জলহস্তিটা কোন সময় তো কাজে এসেছে। তা তোমার ভাতৃস্নেহ হঠাৎ এত উতলে উঠলে কেন? দেখো, মেয়ে আমার তোমাদের ঝগড়া মনোযোগ দিয়ে দেখছে, ভাবছে পরবর্তীতে তোমাদের টিমে জয়েন করলে খারাপ হবে না, একজন সক্রিয় সদস্য। ঘর ভর্তি হাসির রোল পড়ে গেল। নতুন সদস্যের আগমনের খুশিতে কারো মুখের হাসি সরছে না। এই যেন এক স্নিগ্ধ অনাবিল আনন্দের জোয়ার। প্রিয়া টিউশন শেষে রাস্তা দিয়ে যাচ্ছিল। আজ তার কেমন মন মরা লাগছে। মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ। এখন আর চাইলে হোস্টেলে থাকতে পারবে না। নিজের জন্য বাড়ি খুঁজতে হবে, সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর 1 মাসের টাকা দেওয়া আছে। 1 মাসের ভেতরে ঘর খুঁজতে হবে, না হলে বড় বিপদ। তাকে বলবে তার জন্য সস্তা একটা বাড়ি খুঁজে দিতে। আমার জীবনটা কেন আরেকটু সহজ হলো না? তখনই হঠাৎ পেছন থেকে চেনা পুরুষের কণ্ঠ ভেসে এলো। এই পিয়া পিয়া। প্রিয়া ঘুরে তাকালো। চোখের নিচের কালি তার বিষাক্ত জীবনকে প্রতিনিধিত্ব করে যেন। আরে কখন থেকে তোমাকে ডাকছি, প্রায় 5 মিনিট যাবত। নীরব হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে, চোখ মুখ ছোট হয়ে আসছে। আপনি দৌড়ে এসেছেন? হ্যাঁ, সেই দূর থেকে তোমাকে ডাকতে ডাকতে দৌড়ে এসেছি। কোনো ধান্দায় বলো তো? এরকম বেখেয়ালি হলে রাস্তাঘাটে পড়ে তো মরে যাবে, কেউ ধরা থাকবে না তখন। এভাবে রাস্তায় পড়ে মরাটার একটা সৌভাগ্য, বুঝলেন? মৃত্যু যন্ত্রণা যত কম হয় ততই ভালো। বেঁচে থেকে তো অনেক যন্ত্রণায় ভোগ করেছি। এসব কি বলছো? মন আবার খারাপ নাকি? না স্যার, মন খারাপ না। নীরব চুপ হয়ে গেল। প্রিয়া ফ্যাল ফ্যাল নজরে নীরবের দিকে তাকিয়ে আছে। আজকাল প্রিয়ার নীরবকে অনেক কথাই বলতে ইচ্ছে করে। নীরবের কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কোথায় যেন একটা কি আছে যেটা বাধা দেয়। প্রিয়ার হঠাৎ হঠাৎ মনে হয় নীরব তার কথা শুনুক আর তাকে সহানুভূতিশীল বাক্য শোনাকে যা কেউ বলেনি। তারা হাঁটছে। হঠাৎ নীরবের একজন প্রতিবেশীর সাথে দেখা হলো। ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে এলেন। প্রিয়া নীরবের থেকে কিছুটা দূরে ছিল। আপনি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করব, মেয়ে ঠিক হয়ে গিয়েছে। মেয়েকেও মাও দেখেছে, আমারও পছন্দ হয়েছে। এখন শুধু তাদের বাসায় লোকজনের সাথে কথা বলে পাকা পাকা কথা বলতে বাকি। বয়স তো আর কম হচ্ছে না,
কিছুদিন পর 30 পার হয়ে যাবে তো। প্রিয়ার কান্নাগুলো সব গলার মধ্যে দলা পাকিয়ে আছে। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। লোকেশ্বরে বলল, আচ্ছা, আমি যাই স্যার। ঠিক আছে, এই শোনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। রাতে কল দিলে ধরো কিন্তু, অনেক বেশি জরুরি কথা। প্রিয়া আর কিছু বলল না, ভেতরে চলে গেল। প্রিয়া দীর্ঘক্ষণ গোসল করলো। মনের স্বাদ মিটিয়ে আজ গোসল করলো। শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। নীরবের কল বেজে চলেছে অনবরত। সে কলটা ধরল না। রাতে প্রচন্ড জ্বর এলো। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ। প্রিয়া দুর্বল শরীর নিয়ে হাতড়ে হাতড়ে মোবাইল থেকে তার চাচার নাম্বারটা বের করলো। আমি বিয়ের জন্য রাজি। যেই ছেলের সাথে বিয়ে দেবে আমি তাকে বিয়ে করব। ইসমামের ভার্সিটিতে আজকে এডুকেটর হিসেবে যোগদান করার প্রথম দিন। চোখ তুলে আজরা ইসমামকে একবার দেখল। বাইরে এখনো অন্ধকার। আজরা তার স্বামীকে এক নজর দেখল। ইসমাম সোজা হয়ে ঘুমোচ্ছে। কালকে তারা অনেক রাত পর্যন্ত ঝগড়া করেছে। গত রাতের কথা। আজরা ইসমামের কিছু পুরনো বইপত্র ঘাটছিল। হঠাৎ করে সেখান থেকে একটা নীল খাম বের হলো। খামের ওপর খুব সুন্দর করে স্ট্যাম্পের মতো করে আঠা লাগানো, আর আঠার ওপর কিছু শুকনো বেলি ফুল। চিঠিটা খোলা দেখে মনে হলো আগে কেউ পড়েছে। তার মানে ইসমাম নিশ্চয়ই চিঠিটা পড়েছে। আজরা চিঠিটা খুলল। চিঠির লেখাগুলোতে একবার নজর দিল। মেয়েটার হাতের লেখা খুব সুন্দর আর গোছানো সোজা ধরনের। আজরা তার ধারে কাছেও নেই। আর সবচেয়ে বড় কথা, সেটা থেকে বেলি ফুলের করা সুবাস আসছে। চিঠির কথাগুলো কিছুটা এমন: প্রিয় সাদাব, তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোমার ঘন কালো চুলে হাত চালনা করা অতীব জরুরি হয়ে গিয়েছে। তোমার খরগোশের মতো জাতের হাসি, চশমার ভেতরে থাকা উজ্জ্বল কালো চোখ আমার রাতের ঘুম হরণ করেছে। তুমি যখন হাসো তোমার গালগুলো স্ট্রবেরির মতো লাল হয়ে যায়। ইচ্ছে করে খেয়ে ফেলি। যেদিন কলেজের নবীন বরণে তুমি বেগুনি রঙের পাঞ্জাবি পরেছিলে, সেই দিনই আমি ঘায়েল হয়ে গিয়েছিলাম। একটা ছেলেকে বেগুনি রঙে এত সুন্দর কিভাবে লাগতে পারে? পাঞ্জাবিটা মনে হয় তোমার জন্যই বানানো হয়েছিল, আর কাউকে পরলে এত সুন্দর লাগতো না। তুমি যখন চশমা পরো তখন তোমাকে অনেক নিরীহ মানুষ লাগে আমার কাছে। তোমার চশমা পরা চোখগুলো আমার অনেক প্রিয়। তোমাকে আমার অনেক পছন্দ হয়, অনেক অনেক ভালো লাগে। তুমি কি আমার প্রেমিক হবে? এসো না, প্রেমিক প্রেমিকা হয় দুজনে ভালোবাসার অনন্ত শহর পাড়ি দিই। খামের উপরের ফুলগুলো দিচ্ছ, এগুলো আমার গাছের। যত্ন করে তোমার জন্য লাগিয়েছিলাম। ভেবেছিলাম প্রথম যেদিন তোমাকে মনের কথা বলা হবে সেই দিনই তোমাকে দিব, কিন্তু তুমি তোমাকে পাত্তাই দাও না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি হয় কথার উত্তর দাও না, না হলে এড়িয়ে চলে যাও। আর আমাকে এড়িয়ে যেও না, আমি তোমার বিরহে পাগল প্রায়। আমার ভালোবাসা গ্রহণ করো প্লিজ। ইতি সাদাবের প্রেমে পাগল, সাফা। চিঠিটা পড়ে আজরার চোখ মুখ শক্ত হয়ে গেল। মেয়েটা রসিয়ে রসিয়ে প্রেমের চিঠি লিখেছে। মেয়েটা এটা কবে লিখেছে? আমাদের বিয়ের আগে না পরে? মনে তো হচ্ছে অনেক আগেই লেখা। কাগজটা কেমন হলুদ বর্ণ ধারণ করেছে। এই চিঠিটা কি ওনার কোনো প্রাক্তনের? ওনার কাছে কি এটা অনেক গুরুত্বপূর্ণ যার জন্য উনি এভাবে বইয়ের মাঝে লুকিয়ে রেখেছে? বেটা খাটাস, জাদ্রেল কর্নেল হাফ মেন্টাল, সাহস কি করে হয়? আমাকে তো বলেছিল আমি ওনার প্রথম ভালোবাসা। আজকে আসুক ফুপির মাইজ্জা পোলা, খবর করে ছাড়বো। হাড় গোড় ভেঙে একদম পাবনা পাঠাবো আমি। আর কিছুটা সময় গেলে হয়তো আজরার রাগ পড়ে যেত, কিন্তু ইসমামের কপাল খারাপ, সে সেই সময় রুমে প্রবেশ করলো। ইসমামের মন মেজাজ কিছুটা খারাপ মনে হলো আজরার। সে সবে পাত্তা দিল না। ইসমাম এদিকে আসুন তো। কি হয়েছে জলদি বলো, আমার অনেক কাজ আছে। আর যদি কোনো ফালতু বিষয় হয় তাহলে চুপ থাকো। ফালতু আপনি? এই চিঠি দেখুন তো, এটা আপনি বইয়ের ভেতর কেন এত যত্নে রেখেছেন? কিসের চিঠি? কোথাকার চিঠি? কবে কার চিঠি রেখেছিলাম? হয়তো ভুলবশত ফেলে দাও। না না, ভালো করে দেখুন। চিঠিটা তুমি পড়েছ? হ্যাঁ, পড়েছি। তাহলে ভিতরে নিশ্চয়ই দেখতে পেয়েছ মেয়েটাকে লিখেছে। এটা আমি যখন কলেজে পড়তাম সেই সময়কার একটা মেয়ের লেখা চিঠি। সে নাকি আমাকে পছন্দ করত। যাই হোক, এখন বিয়ে করে বাচ্চার মা হয়ে গিয়েছে। প্রথমের কথাগুলো কিছুটা উত্তেজিত হয়ে বলল, শেষের কথাটা বলতে গিয়ে কিছুটা ধীরেই বলল। ইসমাম, যার কারণে আজরার রাগ আরো বেড়ে গেল। আপনি এটা রেখেছেন কেন তার জবাব দিন। মেয়েটা তো চিঠিতে লিখেছে যে আমি তাকে পাত্তা দিই না। সেগুলো পড়নি? শুধু শুধু ঝগড়া করতে আসবে না আমার সাথে। এক সেকেন্ড, এত আগের চিঠির কথা আপনার এখনো মনে আছে? এমনকি মেয়ের নাম ঠিকানা সব মনে রেখেছেন? কেন কেন কেন? তার মানে আপনিও মেয়েটাকে পছন্দ করতেন? আপনার চাপা স্বভাবের জন্য আপনি বলতে পারেননি, তাই মেয়েটা হাতছাড়া হয়ে গেছে, তাই না?
তার চিঠি এখনো যত্ন করে রেখে দিয়েছেন যে ভালোবাসা উতলে উতলে পড়ছে মেয়েটার জন্য। আপনার মনের ঘরে আমি সতীনের সাথে বসবাস করি, আমার স্থান দ্বিতীয়, আমি সতীনের ঘর সইতে পারবো না। ইসমামের মেজাজ গরম হয়ে গেল। এই মেয়েটার সব সময় উল্টো পাল্টা কেন বুঝতে হবে? আল্লাহর দোহাই লাগে, চুপ করো তুমি। না না, বলুন না, এই চিঠি আপনি এত যত্ন করে কেন রেখেছেন? প্রিয়া আপুকে তো ঠিকই এতগুলো কথা শুনিয়েছেন, এবার বলুন এটা কেন যত্নে রেখেছেন? ইসমামের মেজাজ চূড়ান্ত পর্যায়ে খারাপ হয়ে গেল। এই মেয়েটার বাচ্চামো স্বভাবটা সহ্য হচ্ছে না। এমনিতেই মাথা গরম হয়ে আছে। ইসমাম আজরার বাহু ধরে চিৎকার করে বলল, কি হয়েছে কি? হ্যাঁ, যত্ন করে রেখেছে, 100 বার রাখবো, বেশি করে যত্ন করে রাখবো। তোমার কি তাতে? আমার ব্যক্তিগত জিনিস। কি বলেন, কি হয়েছে? ব্যক্তিগত জিনিস? আমি আপনার ব্যক্তিগত কেউ নই, আপনি আমার ব্যক্তিগত কেউ নন। আপনার সাথে কথাই বলবো না আমি। আমি চললাম মায়ের কাছে, রাত পোহালেই বাপের বাড়ি চলে যাব আমি। আমি আর আপনার সংসার করছি না। আপনি যখন ওই মেয়েকে পাবেন না, তার চিঠিকে বিয়ে করে সংসার করুন। অভদ্র, অসভ্য, সুবিধাবাদী লোক। আজরা রুম থেকে বেরিয়ে গেল। ইসমাম কপাল চুলকে অসহায়ের মতো তাকিয়ে রইল। এ আজরুস, কলেজা, রাগ করে না। এই, তুমি কি রাগ করেছ? আজরা মুখের ওপর দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে চলে গেল। ইসমাম আর গেল না, এভাবেই বসে থাকলো। আজরা ইয়াকুবের রুমে নক করলো। কে? আমি আজরা ভাইয়া। আর বুঝি, আয় আয় আমি পুচকিকে দেখতে এসেছি। ভিতরে আয়। ইনাবা এখন জেগে আছে, মাত্র এক ঘুম দিয়ে উঠলো। তনিমা বিছানায় বসে এনাবার সাথে খেলছিল। এসো আজরা, আমাদের সাথে বসো, চিপস খাও। আজরা চিপস খাচ্ছে আর ইনাবাকে কোলে নিয়ে আদর করে চুমু খাচ্ছে। তনিমা আজরার কানে ফিস ফিস করে বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? বর বাসি থাকলে তো আমার ধারে কাছেও আসতে চাও না, আমাদের তো একদম ভুলেই যাও। ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, ছাগলটাকে ধুলাই দিয়েছি। কি নিয়ে ঝগড়া হয়েছে? আমি ওনার বইয়ের মধ্যে একটা পুরনো চিঠি পেয়েছি, সেটা নিয়ে ঝগড়া হয়েছে। ইয়াকুব শার্টের কলার টান টান করতে করতে বলল, আরে এসব লাভ লেটার কিছুই না, এমন বহুত চিঠি আসতো আমাদের দুই ভাইয়ের জন্য, এগুলো ইসমান পুড়িয়ে ফেলতো আর আমি মাঝে মাঝে রেখে দিতাম। আরে চিন্তার কিছু নেই, ইসমান তো মেয়েদের ধারে কাছে যেত না, বেচারা এটার জন্য অনেক কথা শুনতো বন্ধুদের থেকে। তনিমা তাজসিলের স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করো না, চিন্তার কিছুই নেই। এদের দুই ভাইয়ের পেছনে তো মেয়েদের লাইন লেগে যায়, আমরাও সেই লাইনে ছিলাম। ভাগ্যিস মহাজনদের দেখা পেয়েছি। তোমার জন তো বিয়ের আগে প্রেম করেনি, আমার জন তো বিয়ের আগে প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে তারপর আমার কাছে এসেছিল। এমনকি আমি বলেছিলাম যে এত ভীতু লোক আমার পছন্দ না, তারপরও কী পরিমাণ ভীতু। আমার বিয়ে হয়ে যাচ্ছিল অথচ মনে মনে ভালোবেসে বসে আছে। একটা বারও সাহস করে বলতে পারিনি, তনিমা তোমাকে ভালোবাসি, সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যাও। শেষমেশ কিনা আমাকেই প্রপোজ করতে হলো নবাবকে। আমি একদম ভীতু না, আমি তো জানতাম তুমি ওই ইয়ামিনকে পছন্দ করো। ইস, বয়ে গেছে আমার। আমি আপনাকে পছন্দ করি সেটা আপনার বুঝতে তো মাথা লাগবে রাদিফ সাহেব। আপনার ঘাড়ে মাথা নেই, ডাসা আছে। এই তুমি কিন্তু এখন অন্য লাইনে চলে যাচ্ছ, এখানে আজ্জাবুরির বিষয়টা নিয়ে কথা বলছি। তুমি বিয়ের আগে প্রেম করনি ইয়াকুব? সেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দেয়নি? তুমি তার বিরহে আমার কাঁধে মাথা রেখে কাঁদনি? আমার কাছে নির্লজ্জের মতো প্রেমের কাহিনী বলনি? হ্যাঁ বলেছিলাম, আমি তো তোমাকে সব কিছু ক্লিয়ার করতে বলেছিলাম। প্রাক্তনের কথা নিয়ে আমাদের ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে। তাতে কি, প্রাক্তন তো তোমার ছিল। সেই মেয়ে তোমাকে ধোকা দিয়ে বিদেশ না গেলে তো আর আমাদের দেখা হতো না। কথা বিপদ সীমার ওপরে চলে যাচ্ছে বুঝতে পেরে আজরা কেটে পড়ার সিদ্ধান্ত নিল। এখানে তাদের থেকেও বড় ঝগড়া হবে বলে আভাস পাচ্ছে। ইসমাম সাধারণত আজরার সাথে ঝগড়া করে না, আজরা নিজে থেকে করলেও শান্ত থাকে, তাই তাদের তেমন একটা ঝগড়া হয় না। আজরা ইসমামের সাথে ঝগড়া করে পারে না, অকপটে নিচের দোষ স্বীকারও করে। ইসমাম সবসময় শান্ত স্বরে শুনে হেসে আজরাকে 2-3 বার জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর চলে যায়। আজরা তাই ঝগড়া করে বেশি একটা সুবিধা পায় না। আজরা অনুভব করলো বিয়ের আগে ইসমামের সাথে ঝগড়া করে এক ধরনের মজা ছিল, এখন তেমন একটা মজা লাগে না। তবে এদের বিষয়টা অন্য, এরা সমান তালে ঝগড়া করতে সক্ষম। আজরা ইনাবাকে রেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের রুমে উকি ঝুঁকি দিয়ে দেখলো ভালো হয়েছে হাফ মেন্টালটা নেই।
আজরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিল। ইরাবতী, মা, হ্যাঁ বল, তোর কি ক্ষুধা লেগেছে? আমার ক্ষুধা লেগেছে, তুমি কি আমার খাবারটা দেবে? আমি গিয়ে শুয়ে থাকি, শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ? আরে না না, ক্লান্ত, ঘুমের দরকার। আজকাল লোকজনের সাথে ঝগড়া করে আমি ক্লান্ত। কাহিনী বুঝতে পেরে ইরা হাসলো। এটা নতুন না, ইসমামের সাথে ঝগড়া হলেই আজরা খুঁতখুত করে আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে। আজরা তাড়াতাড়ি সবার আসার আগে খেয়ে নিল, তারপর চুপচাপ নিজের রুমে চলে গেল। লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। যদিও ঘুম আসছে না, এদিক ওদিক করতে করতে বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। নিচে বসে থেকে খাওয়ার সময় ইসমাম বলল, আম্মু, আজরুস কোথায়? আজরার নাকি শরীর ভালো লাগছে না, তার জন্য আগে আগে গিয়ে শুয়ে পড়েছে। শরীর ভালো লাগছে না, আমি খাবো না এখন। আয় খেয়ে যা, তেমন বিশেষ কিছু না। না, পরে পরে আসছি। ইসমাম রুমে গেল। রুমের লাইট নিভানো, এমনকি আজকে আজরার ড্রিম লাইট পর্যন্ত জ্বালায়নি। আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা, তারপরও জোরে ফ্যান ছেড়ে দিয়ে রেখেছে গাথাটা। আমার সাথে রাগ করেছে, আমার অভিমানী নেই। এত রাগ যে কোত্থেকে আসে? সারাক্ষণ শুধু ঝগড়াই করতে মন চায় না? আর সেই মেয়ের চিঠি আমি কেন রাখতে যাব? যারটা রাখতে চাই তার তো কোনো পাত্তা নেই, সে তো আমাকে একটা চিঠিও লেখে না। অলস মেয়ে। ইসমাম ড্রিম লাইট জ্বালিয়ে দিল, তারপর তার পাশে গিয়ে বসলো। আজরা বাম দিকে কাত হয়ে গেলে হাত দিয়ে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে আছে কেমন। এটা দেখে ইসমাম হেসে দিল। আজ ঠিক তাদের বড় হওয়ার পর প্রথম সাক্ষাৎকারের আজরার মুখভঙ্গির কথা মনে হলো। ইসমাম আজরার গায়ের কাঁথাটা একটু ভালো করে টেনে দিল, ফ্যানের পাওয়ার কমিয়ে দিল। আজরার গালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কেন তো রাগ করো বলো তো? রাগলে গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায়। আমার তখন তোমাকে কামড় দিতে ইচ্ছে করে। এমন কিছু করলে তো আবার নিজে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট দিয়ে দেবে। ইসমাম আজরার কপালে হাত দিল। আজরা ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে উঠল। ইসমাম বেড সাইড ল্যাম্পটা চালিয়ে তাকে দেখছেন। ঘুমন্ত আজরুসকে ল্যাম্পের আলো পড়ে অনেক সুন্দর লাগছে। ইসমাম আজরার গালে হাত বোলাচ্ছেন। ইসমাম আজরাকে জড়িয়ে ধরলো, তারপর ওঠার কতগুলো চুমু খেয়ে নিল। আজরা ঘুমের মধ্যে মুখ দিয়ে চৌসূচক শব্দ করছে। এটা দেখে ইসমাম বেশ মজা পেল, আবার কতগুলো চুমু দিল। আজরা ইসমামকে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার ঘুমের দিকে তলিয়ে যাচ্ছে। ইসমাম আজরার নাকের আগায় একটা ছোট্ট করে কামড় দিল। আজরা ঘুমের মধ্যে নাকের আগায় টলতে টলতে বিড়বিড় করে বলল, কালকে থেকে বয়কট করছি, খাটাস জাদ্রেল হাফ মেন্টাল। মেয়ে, ঘুমের মধ্যে এগুলো কি বলছে? এই, তুমি আমাকে কেন বয়কট করবে? আমি না তোমার স্বামী হই। আপনাকে বয়কট করলাম, ওই চিঠি আপনাকে আপনাকে পানির সাথে গুলিয়ে খাওয়াবো আমি। কি? ও তো মনে মনে আবার আমাকে কোনো বিষাক্ত শরবত খাওয়ানোর প্ল্যান করছে। হতেও পারে চিঠিটা আবার আমাকে চায়ের সাথে গুলি খাওয়ালো। আজরাকে ছেড়ে দিয়ে উঠলো, তারপর বইয়ের ভেতরের চিঠিটা খুঁজলো, কিন্তু চিঠিটা কোথাও পাওয়া গেল না। সেই সম্ভাব্য সব জায়গায় খুঁজলো। আজরা চিঠিটা কোথায় রাখতে পারে? সে সারা ঘর ঘাটলো, কিন্তু না, কোথাও পেল না। কি ব্যাপার, চিঠি কোথায় রেখেছে? আল্লাহ, নির্ঘাত এখন আমাকে এটা শরবত বানিয়ে খাওয়াবে আর আমি টেরই পাবো না। এই মেয়েটা কেন তো প্রতিশোধ পরায়ণ, আল্লাহ জানে। দুনিয়ার যত প্রতিশোধ আমার সাথে কেন নিতে হয় তাকে। ইসমামের রাতে খাওয়া হলো না। সে দরজা লাগিয়ে আজরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজরা ঘুমের মধ্যে তার থেকে ছাড়া পাওয়ার জন্য তাকে 2-4টে লাথি কিল দিল, কিন্তু তাতে কাজ হলো না। ইসমামের সাথে পেরে ওঠা সম্ভব না। ইসমাম জোর করে জড়িয়ে ধরে শুয়ে রইল। বর্তমানে আজরা কথাগুলো ভাবতে ভাবতে ইসমামকে দেখে যাচ্ছে। ঘুমের জন্য ইসমামের চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার গোলাপি ঠোঁট আজরাকে আকর্ষণ করছে। আজরা উঠল, ইসমামের মুখের উপর ঝুঁকে তার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। ফিস ফিস করে বলল, হাফ মেন্টালটাকে ঘুমন্ত অবস্থাতেই আরো বেশি সুদর্শন লাগে। আজরা ইসমামের কপাল থেকে স্লাইড করতে করতে তার নাকের ডগার দিকে এলো, তারপর তার ঠোঁটে বেশ কিছুক্ষণ হাত বোলালো। তারপর হাত নিয়ে ইসমামের অ্যাডামস অ্যাপেলে হাত বোলাতে লাগলো। ইসমাম একটু নড়ে চড়ে উঠল। আজরা আবার তার উপর থেকে সরে এলো। সবকিছু শান্ত। ইসমামের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। আজরা আবার তার উপরে আজ শোয়া হলো। তারপর তর্জনী উঁচু করে শাসনের ভঙ্গিতে বলল, শুধু একটা মর্নিং কিস, তারপর আমি আপনাকে আগামী 1 সপ্তাহ বয়কট করব।
বাপের বাড়ি চলে যাব, দরকার হলে বড় চাচার বাড়িতে লুকিয়ে থাকবো। কথাগুলো বলে আজরা ইসমামের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আজরা সরে আসতে চাইলে ইসমাম তাকে জোরে চেপে ধরল। হায় হায় রে, হাফ মেন্টালটা দেখি তখন জেগেছিল, আমার মা নিজতে ফালুদা হয়ে গেল। ছি আজরা, তুই সে পরিমাণ হ্যাংলা। ইসমাম আজরাকে বিছানার সাথে চেপে ধরে ওর উপরে উঠে আধশোয়া হয়ে বলল, ছি ছি, লজ্জা করে না? ইজ্জত হরণকারী নারী ঘুমন্ত একটা হ্যান্ডসাম নিষ্পাপ ছেলের উপর এইভাবে নিজের গায়ের শক্তি কাটাচ্ছ? ছি ছি, আমার সারা শরীরে এখন প্রেমের চিহ্ন। আমি লোককে মুখ দেখাবো কি করে? লোক যেমন বয়কট করে আবার পচা জিনিসই করছে। মুখ না দেখালে পৃষ্ঠদেশ দেখাতে পারেন। লজ্জা নেই আবার কথা বলে? লোকে ঠিকই বলে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আমাদের না কথা ছিল বন্ধু হয়ে থাকার? তোমার তো নিয়ত খারাপ। ছি ছি, নিজের উপর নিয়ন্ত্রণ নেই তোমার। মানলাম আমি দেখতে সুদর্শন, তাই বলে ঘুমের মধ্যে। এই বাংলা ছাগলে বলে কি নিয়ন্ত্রণ? নিজেই দিনের মধ্যে কতবার নিয়ন্ত্রণ হারা হয়েছে আমাকে বলে আবার। এখন কথা বলছো না কেন? আমার দিকে কেন এইভাবে তাকিয়ে আছো? লজ্জা করো না? তুমি ঘুমের মধ্যে অনেকবার আমার বস্ত্র হরণ করেছ। ভোরবেলা কি সব বলছে? রাতে কি মালটাল খেয়ে বাড়ি ফিরেছিলেন নাকি? হতেও পারে যে ছোটবেলায় পটি খেয়েছে সে বড় হয়ে মালও খেতেই পারে। আজকাল তোমার চরিত্র কি হয়েছে বলো তো আজরুস? তুমি কাপড় ছাড়া কাপড় পরা কোনো অবস্থাতেই আমাকে ছাড়ছো না। এমনকি আজকে ঘুমের মধ্যেও আই ক্যান্ট ইমাজিন আমি ঘুমের মধ্যেও নিরাপদ না। এইভাবে যদি একটা মেয়ে সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে আমি কি করব? হে আল্লাহ, তুমি আমাকে লুকানোর জায়গা করে দাও। এইভাবে আমার থেকে বয়সের ছোট একটা মেয়ে আমার ইজ্জত লুটে নিচ্ছে। রাতের আধার দিনের আলো কিছুই বোঝে না, শুধু আমার উপরে নিজের লোলুপ দৃষ্টি দিয়ে বসে থাকে, আর সুযোগ পেলেই কোথায় কোথায় হাত দেয়। আজরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ও তাই নাকি? আপনি কি জানেন আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? তাই কেন থাকবে? আপনি লোকের সামনে এত ভাব কেন ধরে থাকেন, অথচ আমি জানি আপনি চূড়ান্ত পর্যায়ের অসভ্য। তাই এবার বলুন তো আপনার কোথায় কোথায় হাত দিয়েছি? আমার মুখে মুখে তর্ক করছে। আজকের আমি রেডি ছিলাম না। যদি তোমার চুমুকে আমি প্রেগনেন্ট হয়ে যেতাম, ও মাই গড, আমি লোকের সামনে কী জবাব দিতাম? সবাই বলতো ভদ্র ইসমাম। সবাই বলতো গু খেয়ে আপনার মাথা টপকে গেছে, চুমু খেয়ে জীবনে কত গর্ব। কথাগুলো বলতে চাইলে ইসমাম আজরাকে বিছানার সাথে চেপে ধরল। নিজে তো মর্নিং কিস নিয়ে নিয়েছে, আমার কি হবে? এই তোমার যত আদর আহ্লাদ আমি ঘুমোতে থাকলেই কেন, জেগে থাকলে একটু ভালোবাসা দেখালে কি হয়? তো তো আপনি এখন কি চান? চুমু? কিন্তু আমার তো এটুকুতে পোষাবে না, আমার তো অন্য কিছু চাই। ইসমামের আজকে ভার্সিটিতে প্রথম ক্লাস। গোসল সেরে সে মাথা মুছতে মুছতে শার্ট পরল। আজরা গোসল সেরে ইসমামকে দেখে হা করে রইল। আজরার ফোনটা টেবিলে হঠাৎ সেখানে কল এলো। স্ক্রিনে নীরব ভাইয়া লেখাটা দেখে ভ্রু কুঁচকে আজরার দিকে তাকালো। এটা কি নীরব স্যার? হুম। আজরা ইসমামকে দেখল। ভেজা চুলগুলো সামনে ঝুলে আছে, কালো শার্টের সাথে সাদা প্যান্ট পরেছে, হাতে তার পছন্দের কালো ঘড়িটা। ইসমাম এখনো শার্টে ইন করেনি, তাই আরো বেশি সুন্দর লাগছে। কল বাজতে বাজতে হঠাৎ বন্ধ হয়ে গেল। ইসমাম এতক্ষণ এত কিছু জিজ্ঞেস করলো, তার কোনো খেয়াল নেই সেই দিকে। ইসমাম আজরাকে কোলে তুলে নিল। কি ব্যাপার ম্যাডাম, আমাকে বয়কট করার ধান্দা বললে কেন নাকি? ইসমাম চুলের পানিগুলো আজরার মুখে ছিটিয়ে বলল, এই বউ, আমাকে দেখে নিজেকে সামাল দিতে পারছো না তাই না? আবার হবে নাকি? একটু আগে যেটা। আজকে ভার্সিটির প্রথম দিনে কি লেট করতে চান? টিচার হিসেবে লেটের একটা রেকর্ড করে ফেলে ভালোই হয়, তাই না? কথাগুলো বলে আজরা কপট রাগ দেখিয়ে বারান্দায় সরে গেল তার মাথার গামছাটা মেলতে। তারপর টিয়া পাখিটা বলে উঠল, আজরুস, আজরুস দাঁড়াও। এই কয়েক মাসে আজরা অনেক কথা শেখানোর চেষ্টা করেছে, কিন্তু না, সে ঘুরে ফিরে নিজের যা ইচ্ছা তাই বলে। যেমন আজরা সেদিন বলেছিল ইসমাম হতচ্ছাড়া, সেটা কোথা থেকে শিখে নিয়েছিল কে জানে। তারপর রাত দিন একটানা বলে গেল হতচ্ছাড়া ইসমাম, হতচ্ছাড়া ইসমাম। ইসমাম পারলে পাখিটাকে খাঁচা খুলে উড়িয়ে দেয়। এমনকি পাখিটা ইসমামের প্রিয় বিড়াল স্কুটির সাথেও ঝগড়া করে। একদিন এমন হয়েছে, পাখিটা খাঁচা থেকে পা দিয়ে লাথি দিয়ে স্কুটির উপর পানি আর খাবার ফেলে দিয়েছে। আপাতত আজরার পাখির জন্য স্কুটির বাইরে জায়গা হয়েছে। ইসমাম আজরার পেছনে পেছনে সে তার ঘাড়ে উষ্ণ ছোট দিতে লাগলো। আজরা ইসমামকে দূরে ঠেলে দিচ্ছে। আপনি যান, এখান থেকে দূরে যান তো। যান, জলদি রেডি হয়ে নিন, আর সময় নেই, নিচে নাস্তা করতে যেতে হবে তো। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। তুমি যে দিন দিন কি পরিমাণ আদরে হচ্ছ বলার বাইরে।
তোমার দোষে যদি চাকরি গেল, পরে কিন্তু তোমার বাপের ঘরে বসে খাবো। আদরে হলে কি ঝগড়া করে আমায় কষ্ট দেন? আমি আজই বাপের বাড়ি চলে যাব। সাথে আমাকেও নিও। আমরা তো শ্বশুরের সাথে কথা বলতে হবে। আমাকে না জায়গার একটা ভাগ লিখে দেওয়ার কথা। আফটার অল তুমি আমাকে ভাই বলে যে ডাকো। ঢং করবেন না, জানতো। ইসমাম আজরার ঠোঁটের কাছে এগোতে গেলে হঠাৎ করে পাখিটা বলে উঠল। অথচ ইসমামের কোনো প্ল্যান ছিল না, শুধু তার কাছে এগিয়ে গিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এই টিয়া পাখিটা তো আমাকে একদিন বিপদে ফেলবে। তোমার ভালো একটা সৈনিক হয়েছে। আজরা একটু ভাব দেখালো, যদিও বাস্তবে এমন কিছুই না। পাখিটা একদম আজরার চরম অবাধ্য, তার কোনো কথাই মানতে চায় না। পাশের বারান্দাতে তনিমা ইনাবাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। সম্ভবত ইয়াকুবও তার ভাইয়ের মতো একই কাজ করতে ব্যস্ত। অফিস যাবে না, আজকে ইনাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাই ছুটি। যেহেতু বাবার অফিস, তাই তার কোনো সমস্যা হচ্ছে না। তবে পাখিটা চিৎকার চেঁচামেচি বাড়ির সবাই শুনে ফেলেছে। সামনের বারান্দা থেকে সানা আর তার পাশের বারান্দা থেকে ইয়াকুব হা করে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম একবার তাদের দুজনকে দেখলো, তারপর ঢোক গেল। লজ্জায় মাথা নিচু করে ভেতরে চলে গেল। আজরা কি করবে বুঝতে না পেরে পাখিটাকে খাবার দিতে শুরু করলো। তনিমা বলল, মা, পাখিটা তোমার ভাইয়ের গোপন তথ্য ফাঁস করে দিল। ভাগ্যিস এই পাখিটা আমাদের ঘরে নেই, নলে ইজ্জত তেনা তেনা হয়ে যেত। হ্যাঁ, তখন পাখিটা বলতো ইয়াকুব তনিমাকে কামড়ে দিচ্ছে। এই, আমি আবার কবে তোমাকে কামড় দিলাম? এই, ঢং করবে না তো। এই দেখো, গতকাল রাতে কি করেছিলে? ওটা তো একদম চুপ, বিতর্ক থাকার। সবাই একসাথে বসে নাস্তা করছে আর টুকিটাকি কথা বলছে। সালমান সাহেব বললেন, ভালো মতো মন দিয়ে পড়াবে। আমি ছোটবেলা থেকেই আমার ছেলেদের সব ক্ষেত্রে সফলতা দেখে আসছি। তুমি যেহেতু ব্যতিক্রমী পথ বেছে নিয়েছো, তাই আশা করব তুমি এখানেও সাফল্য অর্জন করবে। দোয়া করবে, তোমাদের দোয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ ইসমামের ফোনে কল এলো। সে শশব্যস্ত হয়ে ফোন রিসিভ করে উঠে চলে গেল। জি, আমি খোঁজ লাগিয়েছি। জি, খোঁজ সম্পূর্ণ হয়েছে। আজকে রাতেই যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সরি, আমার ফোনে চার্জ ছিল না, আমি এটা খেয়াল করিনি। অপর পাশ থেকে বলল, কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই, আপনি আমার গুরুজন। আপনার একটু উপকার করতে পেরে ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, কথাটা বলতে ফোনটা হঠাৎ কেটে গেল। ইসমাম আর কিছুক্ষণ পরে বের হবে। আজরার কপালে একটা চুমু দিল। মাঠে দাঁড়িয়ে থাকবেন না, তাহলে কিন্তু বাসিয়ে এনে দুগালে দুইটা থাপ্পড় দিব তোমাকে। আজকাল বড্ড বার বেড়েছ। যাবার গিয়ে সব হুমকি ধামকি কেন দিয়ে যাচ্ছেন? কোথায় একটু ভালোবাসার কথা বলবেন? ধুর, আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি মানে? ভুলেও বাপের বাড়ি করবে না। ভুলে যাও তোমার কোনো বাপের বাড়ি আছে, ওটা আমার মামা বাড়ি। আজরা মাঠে দাঁড়িয়ে আছে, জ্যোতি দাঁত দিয়ে নখ কাটছে। এককালে আজরাকে দাঁত দিয়ে নখ কাটার জন্য অনেক কথা শোনাতো, কিন্তু আজকাল সেই দাঁত দিয়ে নখ কাটে। কিরে শাকচুনি, আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? এমনি মন ভালো না। দেখ, তোর প্রথম প্রেম ব্যর্থ, কিন্তু দ্বিতীয় প্রেম সফল হতেও পারে। ধুর, দ্বিতীয় প্রেম? আমি আর কারো দিকে তাকাবই না। এরবার সিধা ডিসিশন। তোর মতো অতিষ্ঠর বিয়ে মিশনে নামবো। তাই ভালো বৎস। আবির আসছে, দেখ। আবির আসছে তো আমি কি করব? এই ওর নামকে সবসময় ব্যঙ্গ করিস কেন? বেচারা ছেলেটা ভালো লাগে না নাম ব্যঙ্গ করা হলে। মানুষ ভালোবাসলে এরকমটা করে। ইউ আর ইন লাভ, মাই ডার্লিং। হোয়াটস দিস ননসেন্স আর ইউ টকিং? খালি ভংচং কথা। আমি এখন যাচ্ছি, আমার ক্লাস আছে। একদম মিথ্যে কথা বলবি না। আবিদ আসছে বলে তুই এখন চলে যাচ্ছিস? দাঁড়া বলছি। এই না। জ্যোতি আজরার হাত ছাড়িয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। আবির আর নুসরাত এদিক দিয়ে আসছিল। আজরাকে দেখে কাঁদো কাঁদো গলায় বলল, কি ব্যাপার? আমাকে দেখেও এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি কি দেখতে এত অসুন্দর যে আমার সামনে দাঁড়ানো পর্যন্ত যাই না? আরে ধুর আবিদ, তুমি ওসব বুঝবে না, তুমি একটা পান্ডা। আজকে আবির আজরার সাথে তর্ক করলো না যে তার নামটাকে কেন ব্যঙ্গ করছে। আজরার মনে হয় জ্যোতি আর আবির একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু তবুও নিশ্চিত না। সামনে দিয়ে নীরবকে হেঁটে যেতে দেখা গেল। সে খানিকটা উঁচু হয়ে হাঁটছে। মনে হলো নীরব জীবনের সর্বশক্তি হারিয়ে ফেলেছে। চোখ নয় এমন বসে গিয়েছে যা বলার বাইরে।
তার চোখে যে মায়ামার ভাব ছিল তা বিষণ্ণতায় পরিণত হয়েছে। আজরা কখনো কোনো ছেলেকে এমন বিষণ্ণভাবে দেখেনি। নীরবের এমন মায়া মায়া মুখটা বিষণ্ণ দেখতে আজরার একদম ভালো লাগলো না। সে ডাক দিল। নীরব স্যার। নীরব সেদিকে তাকালো। বিষণ্ণ চেহারাটা নিয়ে একটা মলিন হাসি দিয়ে বলল, কেমন আছো ম্যাজিক্যাল গার্ল? আমি ভালো আছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি কি অসুস্থ? না, আমি সুস্থ। কিছু একটা তো হয়েছে। এমন কি হয়েছে? আমি ঠিক আছি, কিছুই হয়নি। একটু চাপে আছি। কি নিয়ে চাপে আছেন, আমায় কি বলা যায়? বলবো তোমাকে, সময় করে বিস্তারিত বলবো, ঠিক আছে? নিজের শরীরে খেয়াল রাখবে। তখনই সামনে দিয়ে ইসমাম যাচ্ছিল। এখন সবার ব্রেক চলছে। ইসমাম আজরাকে হাতে ইশারা করে রেখে সামনের রেস্টুরেন্টে যেতে বলল। আমি যাচ্ছি। নুসরাত তুই থাক, আমার একটু দরকার আছে। ও বুঝেছি, তোমার স্যারের ডাক পড়ছে তাই তো। যাও যাও, ইসমাম স্যারের সাথে টাঙ্কি মারো। মুখের ভাষা দেখো। আজরা ইসমাম রেস্টুরেন্টে বসে আছে। আজরা প্লেটে মুখ গুজে খাচ্ছে। আমার এত ক্ষুধা লেগেছে, মন চাইছে আজকে সারা সমুদ্র আকাশ বাতাস সব খেয়ে ফেলি আমি। কেন তো কোথা লেগেছে? সকালে তো তুমি আমার সঙ্গে বসে 4টা পরোটা খেলে। আরে কেমন ছ্যাঁচড়া আমার খাবারও গুনছেন। কে জানে ক্ষুধা কেন লেগেছে, আমি নিজেও বুঝতে পারছি না, বুঝলেন? এই 4 ঘন্টার মাথায় কিভাবে যে এত ক্ষুধা লেগে গেল। যাই হোক, আপনি এমন রেগে বোম হয়ে আছেন কেন? উল্টো তো রেগে আমার বোম হয়ে থাকার কথা। আমি না আপনাকে বয়কট করছি। দেখুন দেখুন, বয়কট করার পরেও আপনার সামনে বসে আছি। আজকে আমি বাপের বাড়ি চলে যাব। নীরব স্যারের সাথে তোমার এত কিসের কথা? আরে ওনাকে নিজের কম্পিটিশন ভেবে লাভ নেই। আমি শুধু জিজ্ঞেস করছি কিসের কথা। কেন কেন, ওনাকে নিজের কম্পিটিশন মনে হয়? মনে হতে পারে। স্যারের মতো সুদর্শন পুরুষ তো যে কারোরই কম্পিটিশন হবে। হোয়াট? মাথার তার ছেঁড়া? কি সন্দেহপ্রবণ আপনি? সরি টু সে, বাট আপনার লাইন ক্লিয়ার। আপনার জন্য আমি চোখে ঠুলি পড়েছে, সেগুলো শুধু ইসমাম সাদা ফার্সি এখন যখন সামনে আসে তখনই খুলে। এত চিন্তার কিছুই নেই। তবে হ্যাঁ, আমি সময় সুযোগ বুঝে বাপের বাড়ি ঠিকই চলে যাব। তারপর আর আসবই না, দরজার খিল দিয়ে বসে থাকবো। তখন দেখবেন কেমন ভালো লাগে। বাপের বাড়ির কথা মুখে আনবে না বলে দিলাম, না হলে তোমার পুরো বাপের বাড়ি আমি বোমা দিয়ে উড়িয়ে দেব। দরকার পড়লে আম্মা আব্বাকে বাসায় এনে রাখবো, তারপর তোমার বাপের বাড়ি গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনি বোমা দিয়ে উড়িয়ে দিলে আমি আপনার নামে মামলা ঠুকবো। ঠুকো ঠুকো, সেই মামলা ঠুকার আগে বোমা দিয়ে তোমাদের বাড়িটা উড়াবো। এরপর বাপের বাড়ি ছুটে যাবে। সারাদিন একই কথা বলে বিরক্ত করে। রেগে আছেন কেন আমার কলিজা? আরে নীরব ভাই আমায় ছোট বোনের মতো করে মনে করে। জানেন, বেচারা মনে অনেক কষ্ট। ওনার বয়স যখন 18, তখন ওনার 9 বছর বয়সী ছোট বোনটা পুকুরের পানিতে পড়ে মারা যায়। তার নামও ছিল আজরা। ইসমাম হকচকিয়ে গেল। আটকে উঠল কিছুটা। কি বলছো? ভাইয়া তখন গ্রামে থাকতো। তারপর হলো কি জানেন, এক মর্মান্তিক ঘটনা। ভাইয়ার বোনটা যখন পানিতে পড়ে গেল, তখন আশেপাশে কেউ উদ্ধারের জন্য এলো না। তারপরেও ভাইয়ার বাবা পানিতে নামলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি বুঝতে পারেনি পুকুরের পানিতে কারেন্ট ছিল, যার কারণে নামার সাথে সাথে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন। পরিবারের 2 জন সদস্য মারা যাওয়ায় তারা শোকের ছায়া নেমে এলো তাদের উপর। তারপর আর কি, জীবনে অনেক কষ্ট, অনেক কিছুর মধ্য দিয়ে তিনি আজকে এই পর্যন্ত। তুমি এত কিছু কিভাবে জানো? তারপর আজরা ইসমামকে সব খুলে বলল কিভাবে নীরবের সাথে দেখা হয়েছিল, কিভাবে কি। ইসমাম অনেক চিন্তায় পড়ে গেল। 2 হাতে মুখ ঢেকে বসে রইল। হঠাৎ অনুভব করলো তার খুব কষ্ট হচ্ছে। আজ প্রায় 1 সপ্তাহ প্রিয়ার সাথে দেখা হয় না। নীরবের কিছুই ভালো লাগছে না। বুকের কোণে সূক্ষ্ম ব্যথাটা সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। ইসমাম ক্লাস করিয়ে বের হলো। আজকে ক্লাসের অভিজ্ঞতা ভালোই ছিল। প্রথম দিন সবাই বন্ধু সুলভ ব্যবহার করেছে। ইসমাম বেশ নার্ভাস ছিল, তবুও দিনটা তেমন খারাপ ছিল না। ইসমাম ভার্সিটি থেকে বের হয়ে মৃত্তিকাকে দেখতে পেল। কি হয়েছে, এখন যাব? উনি গাড়িতে ওয়েট করছে। হ্যাঁ চল। হঠাৎ আজরা ইসমামকে পেছন থেকে ডাক দিল। আপনি কোথায় যাচ্ছেন গাড়ি করে? একটা দরকারি কাজে যাচ্ছি। কোথায় যাচ্ছেন বলুন আমায়। শোনো, জেদ ভাল লাগছে না কলেজা। বলেছি তো, একটা দরকারি কাজে যাচ্ছে। আমি বাপের বাড়ি চলে যাব। তোমাকে না আরেকবার বাপের বাড়ির নাম নিতে নিষেধ করেছে? এখন ভার্সিটির সামনে সব কি তামসা শুরু করে দিয়েছ। আমি আপনার সাথে যাব। কোথায় যাচ্ছেন আপনি? ইসমাম আর কিছু না বলে তার সাথে তাকে নিয়ে গেল। গাড়ির ভেতর বসলো। ভোলার একটা ছোট্ট জমি প্রিয়ার বাবার বাড়ি। ছোট 3 শেড ঘর, সেখানে 3টা রুম, বাড়ির বাইরে বাথরুম। বাড়ির সামনে লাগোয়া একটা বড় আম গাছ আছে।
প্রিয়া ছোট থাকতেই শখ করে প্রায়শই আম গাছে উঠে বসে থাকতো। সেখানে উঠতে বেশি পরিশ্রম করতে হয় না। বাড়ির সামনের রাস্তাটা দেখা যায় সে আম গাছের ডাল থেকে আবার তাদের বাড়ির চাঁদে বসে থাকা যায়। জুন মাসের আগমনে সারা বাংলাদেশ জুড়ে ঝুম বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি যে তার তোরে আশেপাশে সব ভেসে যাচ্ছে। সময় প্রায় রাত 12টা। গ্রামে এই সময় মেয়েদেরকে ঘর থেকে বের হলে নানা ধরনের কটু কথা বলা হয়। এটা গ্রামের লোকদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রিয়া সেসবকে পরোয়া করে না, কেননা তার চরিত্রে ইতিমধ্যে গ্রামের মানুষ অনেক কাদাবাড়ি করেছে। এই কটু কথা এমনিতেই তার শরীর কাদা মাখামাখি হয়ে গিয়েছে। তার বাড়ির সবাই ঘুমোচ্ছে। প্রিয়া দরজা খুলে বেরিয়ে গেল। আজ কেন যেন বৃষ্টিতে ভিজে বড় শান্তি লাগছে। এই জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্তটা হয়তো সে নিয়ে নিয়েছে। প্রিয়ার জন্য পাত্র পাওয়া গিয়েছে। তাদের গ্রামের একজন স্কুল শিক্ষক, বয়স 35-এর উপর। প্রিয়া কেন এমন একটা সিদ্ধান্ত নিল নিজেও জানে না। তবে মনে হলো জীবনে আর এভাবে চলা যাচ্ছে না। এভাবে আর সবকিছু অগ্রাহ্য করে থাকা যায় না। প্রিয়া এই বৃষ্টির মধ্যে খুব কষ্টে মই দিয়ে গাছের ডালে উঠল। বৃষ্টিতে ভেজার কারণে গায়ে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃষ্টির কারণে দূরে কিছু ভালো করে দেখা যায় না। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে হা করে বৃষ্টির পানি গিলছে। হঠাৎ সামনে নজর পড়তেই নীরবকে দেখা গেল। প্রিয়া বৃষ্টির মধ্যে স্পষ্ট দেখতে পেল, পরক্ষণেই আটকে উঠল। তার মনে হলো সে চোখে ভোজ বাজি দেখছে। চোখে ফুল দেখছে না তো। দেখলো সামনে বৃষ্টিতে কাক ভেজা হয়ে নীরব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন। বৃষ্টির মধ্যেও জ্বলতে থাকা একটা সড়কবাতি প্রিয়ার চোখে নীরবকে আরো স্পষ্ট করে তুলল। প্রিয়ার মস্তিষ্ক সজাগ হলো। নীরবের না ঢাকাতে থাকার কথা। তাহলে প্রিয়া চাল থেকে দ্রুত নেমে গেল। আপনি এখানে? আপনি সত্যি এখানে? হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে না বলে এখানে কেন এসেছো? আমি বলেছিলাম না যে তোমার সাথে জরুরি কথা আছে? আমার মতো বাইরের লোকের সাথে আপনার কিসের জরুরি কথা? আপনার ভাবি বউ জানলে বিয়ে ভেঙে যেতে পারে। আর আমার স্বামীও। আপনি চলে যান। How a person can be this mess introvert? The girl I was talking about with the lady was you, damn it. I love you. I can't leave you with you. তুমি শুধু আমার। প্রিয়ার কথাগুলো বিশ্বাস করছে না। সে মনে করলো এটা একটা স্বপ্ন। চোখ খুললেই ভেঙে যাবে। নীরব আসলে নেই, কোথাও কেউ নেই, কেউ নেই। কী সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শুক্রবার হয়ে গিয়েছে। আজ নামাজের পর বরযাত্রী আসবে। কোনো বরযাত্রী আসবে না, আর বিয়ে অবশ্যই হবে। বরযাত্রী অলরেডি গাড়িতে অপেক্ষা করেছে। আর তোমাকে আমি বিয়ে করেছি। অন্য কেউ আসছে না বিয়ে করতে। অন্য কাউকে বিয়ে করার কথা ভুলে যাও। বলছেন কি আপনি? মাথা ঠিক আছে? কিছুদিন আগের কথা, যেদিন নাজরা চিঠি নিয়ে ইসমামের সাথে ঝগড়া করেছিল, সেদিন দুপুরবেলা হঠাৎ করে মৃত্তিকার কল এলো। ইসমাম ফোনটা নিয়ে বাগানের সুইমিং পুলের কাছে চলে যায়। মৃত্তিকা, বলো। তোর কি প্রিয়ার সাথে যোগাযোগ হয়েছে? ও নাকি হঠাৎই হল ছেড়ে চলে গিয়েছে, অথচ আমাদের তা আরও কয়েকদিন পরে যাওয়ার কথা ছিল। আমি ওকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু ফোন ধরছে না। কোথায়? তোমার সাথে তো কথা হয়নি। হলে মেয়েদের কাছে শুনেছি ও নাকি বিয়ে করছে। ওরা আড়ি পেতে শুনেছিল। ও বলেছে বিয়ের জন্য রাজি। যেদিন এই কথাগুলো বলছিল সেদিন নাকি খুব কাঁদছিল। আমি জানি ও তো এত সহজে বিয়ের জন্য রাজি হওয়ার মতো মেয়ে না। তাও আবার ওর বাবা মার কথায় কিছু তো একটা ঘাবলা আছে। তুই কি জানিস নীরব স্যার পাগলের মতো প্রিয়াকে খুঁজছে? ইসমাম ভ্রু কুঁচকালো। তার বিষয়টা কিছুক্ষণ বোধগম্য হলো না। নীরব স্যার কেন খুঁজছে? তারপর কিছু একটা মনে হলো। 2-2 4 হয়েছে এবার। তারপর ইসমাম নীরবের সাথে যোগাযোগ করলো। পুরো বিষয়টা জানলো নীরবের কাছ থেকে। নীরব প্রথমে প্রিয়াকে দেখে বিরক্ত হতো, কিন্তু হঠাৎ করেই তার প্রতি ভালো লাগার সৃষ্টি হয়। তার আশেপাশে থাকা শুরু করে। ভেবেছিল প্রিয়াও হয়তো তাকে ভালোবেসে ফেলবে, প্রিয়াকে একটা ভালো দিন দেখে বিয়ের কথা বলবে, কিন্তু মাঝখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। প্রিয়া ফুল বুঝলো, সেখান থেকে চলে গেল। এখন নীরব দৃশ্যে হারিয়ে ফেলেছে। কারো থেকে প্রিয়ার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমনকি প্রিয়া সম্পর্কে নীরবের তেমন কিছুই জানেনি।
সে তার গ্রামের বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি তথ্য জোগাড় করেছে। সে আপাতত কোথায় আছে, কি কি করছে তা জেনেছে। নীরব দেখল প্রিয়া তাদের বাড়ি থেকে প্রতিবেশী এক লোকের হাত ধরে বের হচ্ছে। তার চোখে মুখে রাজ্যের আনন্দ। নীরব একটা ভারী নিঃশ্বাস নিল আর ঘর ফুরিয়ে উঠল নিদ্রা ভঙ্গের অন্তে। ওসমান বলল, ইজ এভরিথিং রং স্যার?